দর্শক, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে চলেছেন দেশের জন্য, জনগণের স্বার্থে, যারা বাংলাদেশে না থেকেও বাংলাদেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন। এমনই একজন হলেন আমাদের আজকের অতিথি। পরিচয় করিয়ে দেব আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি জনাব মাহিদুর রহমান। মাহিদুর ভাই, আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আরটিভির কলাকৌশলী যারাই আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং ধন্যবাদ দিচ্ছি। খুব সুন্দর করে শুরু করলেন। একদমই শুরু থেকে যদি আপনার জীবনটা শুনতে চাই, কেমন ছিল আপনার শৈশবটা? এটা অত্যন্ত বিউটিফুল ছিল। আমি একটা সম্ভ্রান্ত পরিবারে, সফল পরিবারে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেখানে পাঠিয়েছিলেন। আমি জন্ম নিয়েছি মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে, একটি সম্ভ্রান্ত পরিবারে। আমার আব্বা আম্মা, আমার আত্মীয় স্বজন, চাচা চাচিরা, ভাইরা, মামা মামিরা সবাই কিন্তু সফল এই এলাকা। সম্মানের সহিত, আরামের সহিত আমরা সেখানে বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছি, লালন পালন হয়েছিলাম। আমি 1975-এর 10th নভেম্বর এট দি এজ অফ 19 আমি লন্ডনে চলে যাই। মাই ফাদার ওয়াজ দেয়ার ইন ইউকে টু জয়েন হিম। আমরা 3 ভাই সেখানে থাকি, বড় ভাই শুধু বাংলাদেশে থাকেন। শৈশবকাল অত্যন্ত মধুর, ভালো। এবং আমি একটা গ্রামের ছেলে, শহর থেকে মাত্র 2 মাইল দূর। বাট এই আমাদের গ্রামটাও খুবই সুন্দর, আমাদের বাড়িটাও খুবই সুন্দর। চমৎকার চমৎকার কিছু সুন্দর গল্প শুনলাম আপনার মুখ থেকে শৈশবের। এবারে শুনতে চাইবো যে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল বিএনপির সাথে যুক্ত হওয়াটা কিভাবে? এটা আমার অনুপ্রেরণা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আচ্ছা, তার আগে যদি একটু শুনতে চাই যে যুক্তরাজ্যে আপনি থিতু হলেন কিভাবে, গেলেন কিভাবে? আমি গেছি সেখানে আমার আব্বার সাথে যোগদান লেখাপড়া করার জন্য। আমার আব্বা সেখানে নিয়েছেন। আমি সেখানে গিয়া আপনার HND করছি, BBA করছি, তারপরে MBA করছি। আমার লেখাপড়া সেখানে আমি কমপ্লিট করছি। পড়াশোনা কমপ্লিট করার পরে কি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল বিএনপির সাথে যুক্ত হওয়া? না, এর আগেই আমি যুক্ত হয়েছি। পড়াশোনা চলতেছিল, আমার ব্যবসাও ছিল। আমরা ব্যবসায়ী ফ্যামিলির লোক, তো সেখানেও ব্যবসা ছিল। আমার আব্বারও সেখানে ব্যবসা বাণিজ্য ছিল, আমার চাচাদেরও, চাচাতো ভাইরা ছিল, মামা ছিলেন, সবারই ব্যবসা বাণিজ্য সেখানে ছিল। আমরা লন্ডনে গিয়ে আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুবিধা হয় না, মনে করছি যে নিজের বাড়িতেই আছি। উই ওয়ার সাকসেসফুল দেয়ার এজ ওয়েল, আমাদের ফ্যামিলি মেম্বাররা। পড়াশোনার কোন পর্যায়ে যুক্ত হলেন পলিটিক্সের সাথে? পলিটিক্স যখন আমি শুরু করছি 1988-এ লন্ডনে। আর এর আগে তো আমি ব্যবসা করছি, লেখাপড়াও করছি। আবার রাজনীতির মাঝেও আমি আবার MBA করছি পড়ালেখা করে। And I have a plan to complete my PhD on business management. তো দয়া করে হয়তো ভেরি শর্টলি করে ফেলব। যুক্তরাজ্য যাওয়ার পরে অবভিয়াসলি আমরা যখন গেছি 75-এ, তখন যুক্তরাজ্যের আজকের যে অবস্থা, সেখানে 50 বছর আগে তো সেই অবস্থা ছিল না। তো সেখানে আমরা অনেক কষ্ট করে আমরা আমাদের জীবনযাপন করতে হয়েছে। আমরা তো দেশ থেকে কোনো কিছু নিয়ে যাই নাই, দেশে গেছি এখান থেকে জিরো ব্যালেন্স নিয়ে। সেখানে আমরা যেটাই করছি আমাদের কষ্টের বিনিময়ে করছি, কঠোর পরিশ্রমের মাধ্যমে। এই জন্য আমরা বাস্তব জীবনটাকে আমরা উপলব্ধি করতে পারি। যদিও আমরা একটা সফল ফ্যামিলিতে জন্ম নিয়েছি, বাট সেখানে গিয়ে আমরা দেখছি কষ্ট কি, জীবনযাপন কিভাবে করতে হয়। বাস্তবতার নিরিখে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলছি। কষ্ট তো ভাইয়া আসলে কষ্টই, কিন্তু সফল মানুষের কষ্টগুলো কিন্তু একটা সময় এসে সুখের স্মৃতি হয়, রূপান্তরিত হয়ে যায়। আমরা 2-1টা কষ্টের স্মৃতি শুনি যে কি ধরনের কষ্ট করতে হয়েছে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি এই যে গোল্ডেন নাগেট বলতে একটা ফাস্ট ফুডের দোকান ছিল। আই জাস্ট ওয়ার্ক ওয়ান ডে, আমার কলেজ লাইফের হলিডে সময় আমি গিলফোর্ড সারিতে থাকতাম। একদিন গিয়া কাজ করতে করতে দেখি আমার এত কষ্ট যে ঘাম ছুটতেছে, বুঝলেন? তখন আর আমি যাইনি, এই কষ্টটা আমার মনে আছে। পরবর্তীতে আমি ব্যবসায়ী হয়ে যাই। আমার তো ছিল ছাত্র জীবনে অনেক সময় যাইতে হয় না, পকেট খরচের জন্য, এটার জন্য, সেটার জন্য। তো আই ইউজ টু গেট 25 pound a week ফ্রম মাই ফাদার। বাট আমাদের মানে এগুলা শেষ করেও আজকে সপ্তাহে আপনার 500-600 পাউন্ড, 1000 পাউন্ডেও আমরা আমাদের জীবনযাপন কমপ্লিট করতে পারি না। কীভাবে মানে খরচের হারটাও বাড়ছে, জীবনযাপনের হার বাড়ছে। বাট লাইফটা আসলে ভেরি বিউটিফুল। আমরা কীভাবে জীবনটাকে নেই, সেটাই হলো বড় জিনিস। আমরা অনেকেই জীবনটাকে ভালো চিন্তার অভাবে বা কারণে আমরা জীবনটাকে অনেক সময় কষ্টের দিকে নিয়ে যাই। আবার যদি সুচিন্তা করতে পারি, ভালো চিন্তা করতে পারি, অন দি বেসিস অফ আল্লাহ's উইল, আল্লাহর উপরে নির্ভর করে আমাদের যদি জীবনযাপন করি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুখী হবে এবং শান্তির দিকে যাবে, সমৃদ্ধশালী হবে। ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ইউর মাইটি ক্রিয়েটর।
এবং আমার জীবনে আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করে আমার জীবনটা চালাই। আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চাহিদা নাই, বাট আমার একটা চাহিদা আছে। ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ইন্টিগ্রিটি, your dignity, your love and respect is very important in your life, no matter how powerful you are. You could recently have just recent একটা এক্সাম্পল দিতে চাই, অতীতে তো আরো অনেক এক্সাম্পল আছে এই পৃথিবীতে। Sheikh Hasina was the prime minister for longest period in this country, but she was not a legal prime minister. জোরপূর্বকভাবে পিছনের দরজা দিয়ে বারবার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসছেন, but gradually she started losing the reputation or popularity from the people. জনগণকে বাইপাস করে যাওয়ার কারণেই তো she became unpopular. একদমই তাই। আর যার কারণে তার পতনটা হয়েছে এইভাবেই, যে লজ্জার সহিত পতন হয়েছে, পালাইতে হয়েছে দেশ ছেড়ে। এই ধরনের আচরণ করা কারো উচিত নয়। যখনই কোনো মানুষ বড় হয়, ক্ষমতাসীন হয় অথবা পয়সাওয়ালা হয়, তারা আরো বিনয়ী, আরো সাবমিসিভ, আরো সাবলীল হওয়া উচিত। বাংলাতে একটি কথা আছে যে গাছ যত বড় হয় তত নিচের দিকে নুয়ে পড়তে হয়, ডাউন টু আর্থ থাকতে হয়। সত্যি এই বিষয়টা ভালো, এবং এই চর্চা যদি করা যায় তাহলে জীবন আরো সুন্দর হয়। স্যার, প্রকৃতির সবুজ ভূমি মৌলভীবাজারে আপনার জন্ম, চমৎকার সুন্দর একটি এলাকা, যে এলাকায় আসলে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, আছে নানা রকম সম্ভাবনা। আপনি দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, এবারে দেশে ফেরার পরে মৌলভীবাজারের লোকজনের সাথে আপনার মত বিনিময় কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আই মাস্ট সে আই এম সো গ্রেটফুল। আমি প্রথম 2 বছর তো মঈন ফখরুদ্দিন সাহেব ছিলেন, জি, ওনাদের আমলে আমি এদেশে আসি নাই। আমি 2009 সালে একবার আসছিলাম আমার আপন ভাতিজির বিয়েতে। আচ্ছা, তখন ওই যে 25 ফেব্রুয়ারি 2009 বিডিআর কিলিং হইল। এরপরে আমি বিয়ে শেষ হয়েছে, তারপরে আমি লন্ডনে চলে যাই। এরপর থেকে আর আমি আসি নাই। এই জন্য, কারণ আমাদের দেশে গণতান্ত্রিক সরকার ছিল না। আমরা যেহেতু এমন একটি দল করি যে দলের আদর্শই ছিল দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, আইনের সুশাসনকে প্রতিষ্ঠিত করা, মানুষের জীবনের মধ্যে একটা শান্তি ফিরিয়ে নিয়ে আসা, আর সামাজিকভাবে যাতে মানুষ জীবনের নিরাপত্তা পায়। এবং আমরা উন্নত বিশ্বেও দেখছি, যখন জনগণের একটি সরকার ক্ষমতায় যায়, নির্বাচিত সরকার, 2টা জিনিসকে হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি দেয় রাষ্ট্র পরিচালনা। সেটা হইলো প্রথম রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, আর তার পাশাপাশি রাষ্ট্রের মালিক যারা জনগণ, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে একটি জনগণের সরকার, নির্বাচিত সরকার। আনফর্চুনেটলি আমরা সেগুলো দেখি নাই গত 16-17 বছর বাংলাদেশে। না দেখার কারণেই আমরা অনেকেই ভীত ছিলাম, অনেক ফ্যামিলি এখানে ভিকটিম হয়েছে। আপনারা জানেন, পরিসংখ্যামূলক আমাদের বিএনপির অনেক লোক, হাজার হাজার লোক খুন হয়েছেন, গুম হয়েছেন, এবং হত্যা করা হয়েছে তাদেরকে। তাছাড়া লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে নির্যাতিত করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, তাদের ফ্যামিলির সাথে সম্পর্ক রাখতে দেয় নাই, অনেকে পালাইয়া থাকতে হয়েছে। এই পৃথিবীর কোন ইতিহাসে আমি এই ধরনের মানে স্বৈরতান্ত্রিক কায়দায় গণতন্ত্রের নামে একটা রাজনৈতিক দল এত স্বৈরশাসক হতে পারে, এটা আমি প্রথম দেখেছি আমার জীবনে। একজন স্বৈরশাসক আসে ক্ষমতায় স্বৈরশাসকের মতো, ডিকটেটরের মতো, বাট শেখ হাসিনা আসছিলেন নির্বাচনের মাধ্যমে 2009 সালে। যদিও সেট আপ একটা ইলেকশন ছিল মঈন ফখরের সাথে, তারপরে এটা আমরা মেনে নিয়েছিলাম। আমি বিবিসি ওয়ার্ল্ডের একটা ইন্টারভিউতে আমি এটা তৎকালীন সময় 2009 সালে আমি বলেছিলাম, অ্যাজ বিইং এ পলিটিক্যাল পার্টি উই বিলিভ that other political party or our political party, whoever comes into power, the political institution should continue through nirbachani process এর মাধ্যমে। It is better to have a political party in power rather than having a military backed unlawful caretaker government for long time in the country. তখন আমাদের কনস্টিটিউশনালও এটা এখানে প্রবলেম হয়, ভায়োলেশন হয়েছে। তার পাশাপাশি সেখানে গণতান্ত্রিক সরকার ছিল না, যার কারণে সেই সময় আমরা 2 বছর বিদেশে আন্দোলন করেছি, যাতে মঈন ফখরকে আমরা বাধ্য করেছি এটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মধ্যে নির্বাচন করে দেওয়া। সেই নির্বাচনও আমরা জানি যে একটা সেট আপ নির্বাচন ছিল হাসিনার সাথে। তারা আঘাত করে আমাদেরকে মাত্র 30টা সিট দিয়েছে। বিএনপি তো 30টা সিট পাওয়ার দল নয়, তারপরে কিন্তু আমরা মেনে নিয়েছিলাম, জাস্ট ফর দি সেক অফ পলিটিক্যাল সিস্টেমটাকে কন্টিনিউয়েশন করার জন্য। বুঝতে পেরেছি। তো আমি যেটা বলবো যে বাংলাদেশের মানুষ যেগুলো দেখেছে গত 15 বছর, আমিও আসতে পারিনি। আসার পরে কিন্তু আমি যে অনুভূতিটা নিজের দেশে, আমি বিদেশে থাকি, আমি বিদেশে আমার অলমোস্ট যুবক কালের সময় আমি গেছিলাম, যখন আমি যুবক ছিলাম। সেখানে আই স্পেন্ড মাই টাইম, আমি 50 ইয়ার্স হয়ে গেল। আই শুড হ্যাভ বিন মোর ব্রিটিশ দেন বাংলাদেশি।
একদমই বাট আই এম বাংলাদেশি, আই এম 100% বাংলাদেশি। এবং এই পরিচয়টা মনে হয় খুবই আনন্দের, এবং অবশ্যই যত আনন্দ নিয়ে বলছেন আমার কাছেও ভালো লাগছে, দর্শকরাও নিশ্চয়ই সেই আনন্দটা আসলে আপনার চোখে মুখের আনন্দটা বুঝতে পারছে। স্যার, বিগত 1.5 দশক আপনি দেশের বাইরে ছিলেন, এমনকি লন্ডনে থাকা অবস্থায়ও আপনি আসলে শেখ হাসিনার যে বিষয়গুলো ছিল, যে পদক্ষেপগুলো ছিল, সেখানে একটা দৃঢ় অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন এবং নিজের জায়গা থেকে আপনি নিজে কথা বলেছেন মন খুলে। সেই সময়গুলো একটু শুনতে চাই, কি কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন আপনি? যখনই বাংলাদেশে গণতন্ত্র ছিল না, আমি আগে একটু স্টোরি বলেছি, মঈন ফখর সাহেবের যে 111-এর গভর্নমেন্ট, পরবর্তীতে শেখ হাসিনার অবৈধতার যে কার্যকলাপ, রাষ্ট্র পরিচালনায় তার যে কন্ট্রিবিউশন, অগণতান্ত্রিক আচরণ, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এবং সেখানে দুর্বিষহ ছিল, সেখানে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, এটার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। আন্তর্জাতিক লেভেলে বিভিন্ন ফরেন মিনিস্ট্রিতে আমরা ইউরোপে, বিশেষ করে আমার দায়িত্ব ছিল ইউরোপে, সাংগঠনিক দায়িত্ব। মাঝে মধ্যে আমি আমেরিকায়ও গেছি, কানাডায়ও গেছি, যেটা হলো যেমন স্টেট ডিপার্টমেন্টে গেছি, ইউএনের অফিসেও গেছি, সেখানে গিয়ে আমরা আন্দোলন করেছি। শেখ হাসিনা যখন সেখানে গিয়েছিলেন, সেখানে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানানোর জন্য যে আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি, বাংলাদেশ ডাজন্ট বিলং টু এ পার্টিকুলার ফ্যামিলি, doesn't belong to an individual person. It belongs to the people of the country. এটা গণপ্রজাতন্ত্রী একটি রাষ্ট্র, অথবা কোনো দলেরও নয়, আমরা যেটা বিশ্বাস করি, আমরা বিএনপি যারা করি। এই জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশ কামস ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা ভালোবাসতে হবে। যার কারণে এই ভালোবাসা নিয়ে আমরা সবসময় রাজপথে ছিলাম। যখনই আছি না, বিদেশে গেছে, প্রত্যেকটা দেশে আমরা সেখানে মিছিল নিয়ে আমরা দাঁড়িয়েছি, প্রতিরোধ করেছি। শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছি যে ইউ আর নো লঙ্গার ওয়ান্টেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, অ্যাক্টিভিটি যেগুলো করছেন। কিন্তু আমাদের দেশে আমাদের ভাই বোনেরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারাও সেখানে জীবনের নিরাপত্তা ছিল না। আমরা বিদেশে ছিলাম, যারা তাদের জীবনের নিরাপত্তা যদিও নিশ্চিত ছিল, কারণ আমরা দেশে আসি নাই, কিন্তু আমাদের ফ্যামিলিরা সাফার করছে এখানে। তারা বিভিন্নভাবে টার্গেট করে আমাদের ফ্যামিলিকে, তারা বিভিন্নভাবে সাফার করে যাচ্ছে। আমি এগুলো অনেক ইতিহাস আমরা জানি। কিন্তু আমাদের দেশের ভাই বোনেরা তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা বললাম যে শত শত লোক, তারা হাজার হাজার লোককে তারা খুন করেছে, গুম করেছে। এই খুনের রাজনীতি, গুমের রাজনীতি আওয়ামী লীগ থেকেই শুরু হয়েছে। বিরোধী দলকে হত্যা করা, এটা তৎকালীন সময়ে দি দেন টাইম শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এগুলো শুরু হয়েছে। শহীদ আলী নাকি ওনাকে চেয়ার তুলে মারা, তারপরে সিরাজ শেখদারকে হত্যা করে শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই সংসদে বলেছেন, তোমাদের সিরাজ শেখদার কোথায়? তারপরে যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, তখন ওনারা প্রায় ওনাদের নেতৃত্বে রক্ষী বাহিনী তৈরি করে, নিজস্ব বাহিনী তৈরি করে। এটা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশে কেন বিশ্বের কোনো ইতিহাসে এইভাবে ডিকটেটর ছাড়া কোনো পার্সোনাল মানে রক্ষী বাহিনী বা পার্সোনাল মিলিটারি ফোর্স তৈরি করে না। তারা তৈরি করে জাসদের অনেক নেতাকর্মীদেরকে হত্যা করেছে। এই আওয়ামী লীগের যে অপরাজনীতি, গণতন্ত্র বিরোধী রাজনীতি, রাষ্ট্রের স্বার্থ বিরোধী রাজনীতি, এটা জাতি যখন দেখলো, তখনই আপনার জাতি অতিষ্ঠ হয়ে পড়লো। রাহাজানি, খুন খারাপি এগুলো শুরু হয়েছে আফটার সিন্স দি বার্থ অফ বাংলাদেশ, তাদের নেতৃত্বে। আনফর্চুনেটলি এটা অ্যালজেব্রার একটা যে ম্যাথমেটিক্সের একটা থিওরি, প্লাস অ্যান্ড মাইনাস। আপনি যতই পজিটিভ পলিটিক্স করেন না কেন, বাট ওয়েন ইউ হ্যাভ ইউর মাইনাস নেগেটিভ মাইন্ডেড পলিটিশিয়ান সারাউন্ডিং ইউ, তখনই আপনি ইউ ক্যান নট অ্যাচিভ ইউর গোল। একদম, ইউ গট টু হ্যাভ এ প্লাস অ্যান্ড প্লাস। রাজনীতি হলো এমন এক জিনিস, রাজনীতিতে যদি সবার লক্ষ্য থাকে যে আমার দেশকে ভালোবাসা, দেশকে গড়া সুন্দর করে, দেশে গণতন্ত্র এবং আইনের সুশাসন প্রতিষ্ঠিত করা, এবং প্রত্যেকটি নাগরিককে তার সমমর্যাদা দেওয়া। দে কুড বি পুয়ার, দে কুড বি রিচ, they could be educated or they could be uneducated, doesn't matter, they are all the citizens of Bangladesh. প্রকৃত অর্থই আসলে গণতান্ত্রিক যে অধিকারগুলো সেগুলো বাস্তবায়ন করাই আমি বলবো। স্যার, স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল, দীর্ঘদিন আপনি তো দেশের বাইরেই ছিলেন, কিন্তু গত 1 বছর যাবৎ আপনি তো দেশের বাইরে থাকলেও আপনি বাইরে থেকে আসলে দেশের খোঁজ খবর সবসময় রেখেছেন এবং সম্পৃক্ত থেকেছেন, সেখানে আন্দোলন করেছেন। হ্যাঁ, এবং সেখানে প্র্যাকটিক্যালি আন্দোলন করেছেন। কিন্তু এবারে দেশে আসার পরে কি কি পরিবর্তন আপনার চোখে পড়লো? পরিবর্তন একটাই, আমার বাকস্বাধীনতা আমি ফিরে পেয়েছি। মানে আমরা যারা বিএনপি করে অ্যাটলিস্ট আমরা রাজপথে বেরোতে পারছি নির্দ্বিধায়, নির্ভয়ে, এবং আমরা মিটিং মিছিল করতে পারছি, কথা বলতে পারছি, বাকস্বাধীনতা আমরা পেয়েছি। এবং এইগুলার পিছনে যাদের অবদান, বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, তাদের
আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি দেশটা স্বাধীন করতে গিয়ে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তৎকালীন সময়ে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ঘোষণা দিয়ে শুধু বেরিয়ে যান নাই, উনি নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, ওনার পরিবার সাফার করেছে, জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি মনে করি যে এটাও আল্লাহর কিন্তু একটা বিশেষ অবদান ছিল জিয়াউর রহমান সাহেবের উপরে। হি ওয়াজ এ চোজেন ওয়ান ফর বাংলাদেশ। এবং বাংলাদেশের আমি ইতিহাসে যেটা বলবো, অনেক মানে গুণী জ্ঞানী ব্যক্তি জন্ম নিয়েছেন, বাট জিয়াউর রহমান সাহেব ছিল সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ জন্ম পুরুষ। ওনাকে দিয়ে আল্লাহ কেন স্বাধীনতার ঘোষণা দেওয়া হবেন? হি ওয়াজ এ মেজর। ওনার চেয়ে আরো কিছু বড় অফিসারটা ছিল না, পলিটিশিয়ানরাও তো ছিল। এটা উনি তো রাজনীতিবিদ ছিলেন না, বাট আল্লাহ হ্যাজ চোজেন হিম টু ডিক্লেয়ার দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তারপরে উনি দেখেন আবার উনি ওনার চাকরি জীবনে চলে গেলেন, কিন্তু এই সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে ওনাকে আবার কারান্তরীণ থেকে বের করে নিয়ে আসিয়া ওনাকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিলেন। উনি আসার পরে ওনার তিনটা জিনিসকে আমি ভালোবাসছি। আপনি একটা প্রশ্ন করেছিলেন বিগিনিংয়ে, আপনি বিএনপিতে কেন আসতেন? আমি ছোট্ট একটা কথা বলেছিলাম, আমার অনুপ্রেরণা ছিল জিয়াউর রহমান সাহেব। কারণ ওনার তিনটা জিনিসকে আমি পছন্দ করি আমার রাজনৈতিক জীবনে। প্রথম কথা হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই উনি আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তারপরে উনি একজন ভালো মুসলমান ছিলেন। উনি ধর্মের প্রতি ওনার মানে অগাধ বিশ্বাস ছিল, আখেরাতের প্রতি বিশ্বাস ছিল, এবং আখেরাতকে সামনে রেখেই উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। উনি কর্মজীবনটা এইভাবে চালিয়েছিলেন, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উনি সুনাম অর্জন করেছিলেন। আর আমি আরেকটা জিনিস তার ওনার পছন্দ করি, যেটা হইলো উনি কোনো বিলাসিতা পছন্দ করতেন না। উনি দেশকে ভালোবাসতেন, এই দেশকে ভালোবাসা একটা ইমানের অঙ্গ ছিল। উনি সততা মেনটেন করেছেন, এবং উনি যাকে নিয়ে সরকার গঠন করেছিল, তো ওনার দল এই বাংলাদেশের সবচেয়ে ক্রিম মানুষগুলা এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে নিয়ে আসছিলেন। রাজনীতিতে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা উচিত, কারণ একটা কথা আছে, নদীর পানি গুলো ভালো, জাতের মেয়ে কালো ভালো। একদম তাই। সুতরাং ভালো মানুষ যদি রাজনীতিতে আসে, তার কাছ থেকে আপনি ভালো জিনিস পাবেন। মাহিদুর ভাই, আপনার কাছ থেকে রাজনীতি নিয়ে এবং আপনার মতো বর্ষিয়ান একজন নেতার সাথে বসে কথা বলতে পারছি, এটা আসলে মন থেকে একটা ভালো লাগার বিষয়, এবং দর্শকরাও নিশ্চয়ই পছন্দ করছে। এ পর্যায়ে একটা বিরতি নেই? জি দর্শক, নিয়ে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আমাদের আজকের প্রবাসে পরবাসের আয়োজনে। মাহিদুর রহমান আছেন আমাদের আজকের অতিথি হিসেবে, তার কাছে আবারও ফিরে যাচ্ছি। স্যার, আমরা যদি আসলে বিএনপির রাজনৈতিক রূপরেখার দিকে একটু তাকাই, আপনার কাছে শুনতে চাইবো যে কৌশলগুলোকে আপনি কিভাবে দেখছেন, যে কি কি কৌশল অবলম্বন করতে যাচ্ছেন? দেখেন, আমি একটা কথা বলি, বিএনপি সবসময় জনগণের যে সঠিক অধিকার, যেটা ভোটের অধিকার, এটার জন্য আন্দোলন করে আসছে। জি, আমাদের আন্দোলনটাই ছিল গত 17 বছর যে উই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইন বাংলাদেশ। এটা যেহেতু জনগণের ক্ষমতায়ন করা, জনগণকে ক্ষমতায়ন করা, জনগণের ক্ষমতাকে তাদের হাতে ফিরিয়ে নিয়ে আসা। ভোটের অধিকার যখন একটা রাষ্ট্রের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তখন তার আর সেখানে কোনো মতামত দেওয়ার কোনো অধিকার থাকে না, সুযোগ থাকে না। আজকে এই আন্দোলনটাই ছিল আমাদের। সুষ্ঠু একটা নির্বাচন হোক, কে আসলো কে না এটা বড় কথা নয়, যেই আসুক তাকেই আমরা মেনে নিব, কারণ রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের মালিক যারা জনগণ, তারা তাকে চুজ করেছে নির্বাচনের মাধ্যমে। এটা কিন্তু বঞ্চিত হয়েছে। খুবই হেলদি একটা কথা বলেছেন যে কে আসলো সেটা বিষয় নয়, কিন্তু আমরা চাই উন্নয়ন। আমরা সত্যি কিন্তু বিএনপির রাজনীতিতে যে আন্দোলন এখনো আমরা করতেছি, এখন আমরা বলতেছি যে যত জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যত ডিলে করবেন নির্বাচনের, ততই এখানে অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তুলবে। কিছু অপশক্তি আছে বাংলাদেশে, আপনারা ইতিমধ্যেও দেখতেছেন, এই যে আন্দোলন সংগ্রাম, খুন খারাপি, বিভিন্ন কিছু হচ্ছে। তারা আজকে অনেক সময় ল এনফোর্সিং এজেন্সির সামনে খুন হচ্ছে, বা তারা অনেক সময় সঠিক আপনার অ্যাকশন প্ল্যানে যাচ্ছে না। আমাদের দল তো সবসময় রিসেন্টলি যে মিটফুটে যে হত্যা হইলো, বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার বলছেন, কোনো সন্ত্রাসী খুনিদের স্থান দলে নাই। সে যেই হোক, সেখানে তাকে আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি আইনের মাধ্যমে দিতে হবে। এটা আমরা সবসময় বলে আসছি, এবং লাস্ট 15 ইয়ার্সও আমরা তখনও বলেছি, যে কোনো খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, তাদের কোনো দল নাই, তাদের কোনো সোসাইটি নাই, একদমই তাই, এবং তাদেরকে আমরা এনকারেজ করি না। আমি ব্যক্তিগতভাবে কোনো বেয়াদব, কোনো সন্ত্রাসী, কোনো খারাপ লোককে আমি পছন্দ করি না।
সত্যি তাই, আপনি রুচিশীল একজন মানুষ। আমরা ভেতরেও যখন গল্প করছিলাম আমার বারবার মনে হচ্ছিল যে আসলে আপনাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। আমি একটা কোরআনের একটা আয়াতকে কোট করি ইংলিশে। আল্লাহ বলছেন যে everything you do, it should be for the pleasure of Allah. Your intention should be to please your mighty creator. আপনি যেটাই করেন না কেন আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে যে কাজই করেন, আজকে আপনি সাংবাদিকতা করতেছেন, উপস্থাপনা করতেছেন, আমি কথা বলতেছি একজন রাজনীতিবিদ হিসাবে, আমার উদ্দেশ্য কি? টু গিভ দ্য রাইট মেসেজ টু দ্য পিপল, একদম টু অ্যাক্ট এজ এ দায়ী। কারণ আমাদের নবীরা তো আর আসবেন না, এই জন্য আমাদের কি কাজ করতে হবে কোরআনের আলোকে, এবং আমরা কোরআনের আলোকে কাজ করা কি? কোরআন সবসময় গাইড পিপল টু ডু দ্য রাইটিশিয়াস থিংস। এই জন্য আল্লাহ বলছেন দোজ হু স্পেন্ট ইন আল্লাহস ওয়ে ইন অ্যাডভার্সিটি অ্যান্ড ইন প্রসপারিটি সাবডিউ ইউর অ্যাঙ্গার। আমরা যে রাগ করি, খুন খারাপি করি, রাজনীতিতে রামদা, চাইনিজ কি নাচ্চাকু এগুলো নিয়ে, কুড়াল টুড়াল এগুলো নিয়ে খুন খারাপি করি, সেদিন যেভাবে পাথর দিয়ে মারলো, এটা কত, একটা অ্যানিমেলকে তো আপনি এইভাবে মারতে পারেন না, সে তো মানুষ। এই যে মানুষের যে নৈতিকতার যে অবক্ষয়, যেটা গত 15 বছর শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, রাজনৈতিকভাবে অবক্ষয় যেটা হয়েছে, সামাজিকভাবে অবক্ষয় হয়েছে, এবং যে যে আপনার খুনের রাজনীতি, গুমের রাজনীতি, এগুলা যখন রাষ্ট্রের অভিভাবকরা তারা তাদের নির্দেশে এগুলো করে, সেই রাষ্ট্রে কোনো সময় শান্তি থাকে না। এই জন্য অভিভাবককে তাদের কে সঠিকভাবে নেতৃত্ব দিতে হবে। আপনার একটু আগের কথার রেশ ধরেই যদি আমরা বলি যে আমরা আসলে বর্বরতা চাই না, আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ যেখানে নিশ্চিন্তে আমরা ঘুমোতে পারবো, আমাদের নাগরিক অধিকার নিশ্চিন্ত এবং নিঃসংকোচে আমরা পালন করতে পারবো, এবং দেশের জন্য আমরা কাজ করতে পারবো। আমার মনে হয় যে প্রত্যেকটি ইয়াং জেনারেশনের এইরকমই চিন্তা। স্যার, আমরা যদি একটু বিএনপির রাজনীতির দিকে যাই, নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্তে অংশগ্রহণ এবং প্রভাব কতটা রয়েছে প্রবাসী বিএনপিতে যারা কাজ করছে? প্রবাসীরা আমরা যারা থাকি, আমাদের উই হ্যাভ গট এক্সপিরিয়েন্স ফ্রম বোথ সাইড। আমাদের বিদেশি রাজনীতি যারা, যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা অবস্থান করি থাকি, সেখানে যুক্তরাজ্যের মতো একটা দেশে, যুক্তরাজ্যকে তো বলা হয় গণতন্ত্রের সতিকাদার একটা দেশ, মাদার অফ ডেমোক্রেসি। তো সেই দেশে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাষ্ট্র পরিচালনা উপভোগ করি একজন সেখানকার হিসাবে, সিটিজেন বা নাগরিক হিসাবে সেখানে আমরা করি। এবং পাশাপাশি আমাদের দেশের রাজনীতির সাথে যেহেতু আমরা সম্পৃক্ত, পঙ্খানুভাবে আমরা সম্পৃক্ত, সুতরাং দুই দেশেরই এক্সপিরিয়েন্স আমাদেরকে মোটামুটি সম্পৃক্ত করেছে, এবং আমরা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আমরা গেইন করেছি, যার কারণে আমাদের দেওয়ার অনেক কিছু আছে। তো আপনাকে তো নিতে হবে, একদমই তাই, প্রবাসীদেরকে কাজে লাগাইতে হবে। আমাদের ছেলেমেয়েরাও কিন্তু হাইলি এডুকেটেড, তারা সেখানে মেইন স্ট্রিমে কাজ করে, তাদেরকেও আমরা টেনে নিয়ে আসবো। ইন্ডিয়ান এনআরআই যারা আছে তাদেরকে নিয়ে আসে নাই, তারা রাষ্ট্র গঠনে, তাদেরকেও এনকারেজ করতে হবে। কিন্তু আসতে হইলে ইউ হ্যাভ টু ক্রিয়েট সাচ এনভায়রনমেন্ট। রাষ্ট্র পরিচালনায় এসে আপনার দেশের শান্তি, দেশের মানুষ কিন্তু এক মুঠো ভাতও যদি খায়, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শান্তিতে দেশে থাকতে চায়। আমাদের মা বোনরা যখন রাস্তায় হাঁটে, তারা যাতে নির্যাতিত না হয়, সম্মানের সহিত যাতে হাঁটতে পারে, তারা যাতে ইপটিজিং না করে, এটা না করে, সেটা না করে, সেফটি সিকিউরিটি দেওয়ার দায়িত্বকার সরকারের। আজকে অনেক সময় বিভিন্ন সময় দেখি আমরা সোশ্যাল মিডিয়া বা ইয়েতে, তারা যখন আলাপ আলোচনা করে যে রাজনৈতিক দলকে তারা দোষাদোষি করে। কোনো রাজনৈতিক দল চায় না তাদের নেম অ্যান্ড ফেম নষ্ট করুক তাদের নেতাকর্মীদের কার্যকলাপে। আমাদের নেতা তো ইতিমধ্যে প্রায় 4000-এর উপরে যারা খারাপ কাজ করছে, দুর্নীতির সাথে সম্পৃক্ত অথবা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে বহিষ্কার করেছেন। এবং এখনও বিএনপি ইজ হাইলি প্রিপেয়ার্ড টু প্রোটেক্ট দ্য ইন্টিগ্রিটি of our party from all this bad people, যারা দলের নাম নিয়ে তারা দলকে বিক্রি করে, দলের নামে দলকে অপমানিত করে, তারা কিন্তু দলের সাথে কোনো সম্পর্ক নেই, তারা দলের আদর্শকে বিশ্বাস করে না। এটা শহীদ জিয়ার আদর্শ নয়, বেগম খালেদা জিয়ার আদর্শ নয়, তারেক রহমান সাহেবের আদর্শ নয়। আমরা চাই যে দেশে মানুষের সাথে, আমার নেতা তো বারবার বলছেন, আপনি দেখছেন ওনার বক্তব্যে, রাজনীতি বড় কঠিন, আগামী নির্বাচনও কঠিন হবে। আপনারা যারাই রাজনীতি করেন মানুষের কাছে যান, একেবারে গ্রাসরুট লেভেলে মানুষের কাছে যান। স্যার, এই জায়গাতেই যদি আসি যে দলের ভেতরের ঐক্য রক্ষা এবং একই সাথে ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনার পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি দুটোই আমরা শুনতে চাই, যে কি অবস্থায় আছি আমরা এবং কি চান। আমি যেটা বলবো যে আমাদের দলকে আমি অ্যাডভাইস করব, যারাই আমাদের এমপি হোক, যারাই আমাদের নেতা হোক, নেতা আপনি কাকে চুজ করেন? যাদের চরিত্র ভালো। একদমই তাই। একটা দলের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি, সে যেই হোক না কেন, এই এলাকায় তার ব্যাকগ্রাউন্ড থেকে তাকে নেতা বানাবেন।
একদমই তাই। সে যদি ভালো মানুষ হয় তাকে প্রেসিডেন্ট করেন দলের, তার নেতৃত্বে দলও উপকৃত হবে, তার নেতৃত্বে যারা মানুষ থাকবে তারাও কিন্তু সঠিক পথে চলবে। আর এমপি যারা হবেন তাদের মধ্যে সেই ধরনের মানে কোয়ালিটি থাকতে হবে, শিক্ষাগত কোয়ালিটি থাকা উচিত। আমি মনে করি যেহেতু সংসদে যাবে, দে হ্যাভ টু নো হাউ টু কন্ট্রিবিউট ইন মেকিং কান্ট্রিজ পলিসি, রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্র পরিচালনার পলিসি, এগুলো বানাইতে হলে তো তার কিছু তো থাকতে হবে। তাছাড়া আপনার বড় জিনিস হলো হি অর শি মাস্ট বি অনেস্ট, মাস্ট বি অনেস্ট। আপনি কোনো সময় যদি ডিসঅনেস্ট মানুষকে আপনি দায়িত্ব দেন, সে ক্ষমতায় গেলেই তার ক্ষমতার অপব্যবহার করবে। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই জন্য বললাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত প্রয়োজন। ভালো মানুষের কাছ থেকে আপনি কোনো সময় গালি পাবেন না। একদমই তাই। রুচিশীলতা বিষয়টা আসলে পরিবার থেকেই যেহেতু গঠন হয়ে আসে, এটা যেহেতু পারিবারিক শিক্ষা, সেহেতু আপনি এটা আই ডোন্ট মাইন্ড। আমার দেশের সাথে, আমার দলের মান ইজ্জতের সাথে আমি কথা বলছি। কেউ যদি আপসেট হন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিছু করার নেই। আমাকে আল্লাহ একদিন প্রশ্ন করবে যে মাহিদুর রহমান, তোমাকে কিছু মানুষের নেতা বানিয়েছিলাম, হাউ ডিড ইউ give the leadership to the people? I've given you money. How did you distribute your money? How did you use your money? I've given you power. How did you use your power? Did you abuse your power? I've given you physical strength. Did you ever extend your helping hand to the weakest people? এটা তো প্রশ্ন আসবে, আপনি কি উত্তর দিবেন? একদমই তাই। একজন মসজিদের ইমাম যখন আমরা বানাই, ইমাম হইল বাংলায় বলে নেতা, ইংলিশে বলে লিডার। আর ইমাম হইল ইসলামিক লাইনে তাদেরকে নেতা বলে, মসজিদের ইমাম। মসজিদে যখন আমরা নামাজ পড়ি, আমরা মুসল্লিরা যারা সঠিকভাবে আমাদের নামাজটা যাতে আল্লাহ কবুল করেন, তখন আমরা দেখি আমাদের ইমাম সে কি অনেস্ট, সে কি তাজুদের নামাজ পড়ে, সে কি বদমাইশি করে, তার চরিত্রটা কি, সে কি ভালো, কোরআনটা সহিভাবে পড়তে পারে কিনা, তার ইসলামিক নলেজ আছে কিনা, তাকেই তো তখন আমরা সিলেক্ট করি এই মসজিদ কমিটির বোর্ডরা বসে, যে এই লোকটাই সঠিক ইমাম হতে পারে। আপনার রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, ব্যবসা নীতি বলেন, সব জায়গায় তার বস যে থাকবে, সে যদি সঠিক হয়, তার সাইডের কর্মীরা সঠিক থাকবে। এই জন্য ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট পিপুল। রাইট পিপুল, জিয়াউর রহমান সাহেবের আমি প্রথমে শুরুতেই বলছিলাম, উনি রাষ্ট্রপতি অতি অল্প সময়ে একটা ধ্বংসাত্মক অর্থনীতি, বটমলেস বাস্কেট, মনে আছে এটা হেনরি কিসিঞ্জার সাহেব বলেছিলেন, বাংলাদেশ হ্যাজ বিকাম এ বটমলেস বাস্কেট। দি দেন টাইম হু ওয়াজ দি রুলার? শেখ মুজিবুর রহমান, ঠিক না? আমরা জিয়াউর রহমান সাহেব আসে ওই রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করলেন, উনার এই তিনটা কারণেই: আল্লাহর প্রতি ভয়, অনেস্টি, সিনসিয়ারিটি, আর মানুষের প্রতি ভালোবাসা। এই চারটা জিনিসকে ওনাকে এগিয়ে নিয়েছে অনেক। তারপরে ষড়যন্ত্রকারীরা ওনাকে হত্যা করেছে, বাট এই জিয়াউর রহমান সাহেব আরো 5টা বছরও থাকতেন, বাংলাদেশ উড হ্যাভ বিন ডিফারেন্ট। এনিওয়ে, আমাদের নেত্রী পরে হাল ধরেছেন, আল্লাহ ওনাকে ন্যাক হায়াত দিয়েছে, ওনাকে আল্লাহ গণতন্ত্রের মার যে উপাধি দিয়েছেন। উনি বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে বিরল ইতিহাস তৈরি করেছেন, ওটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওনাকে ফেসিস্টও কেউ বলবে না। শেখ হাসিনাকে যেভাবে ফেসিস্ট বলে, এটা শেখ হাসিনার চিন্তাধারায় সে নিয়ে আসছে। তার বাবা যেভাবে সর্বদলীয় রাজনীতিকে ধ্বংস করে একদলীয় রাজনীতি তৈরি করেছেন ইন দ্য নেম অফ বাকশাল, তারপরে ওনার ধ্বংস এসেছে। সো রাজনীতি নেতাদের নামের পিছনে যখনই ডিক্টেটর লেগে যাবে, তখন আপনার রাজনীতি ফিনিশ। And you make one small mistake, তখন you are finished. একদমই ঠিক বলেছেন, যথার্থ বলেছেন। আমরা আজকে আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি মাহিদুর রহমান ভাই। আমরা শেষ সময়ে জানতে চাই যে নতুন বাংলাদেশ এবং সম্ভাবনার বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? আমি খুব আশাবাদী। ইয়াং জেনারেশন যারা আসছে, আমাদের নেতাও কিন্তু তারুণ্যের অহংকার আমরা বলি, তারুণ্যের প্রতিভার একটা দুর্বলতা আছে। তরুণদেরকে নিয়ে উনি আগামীতে রাষ্ট্র গঠনে উনি কাজ করতে চান, মেধাবী তরুণ এবং দেশপ্রেমিক তরুণদেরকে নিয়ে। তো আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতার একটা কারণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, এই জন্য আমি ওনার প্রতি আশাবাদী। হি হ্যাজ দি এক্সপিরিয়েন্স অফ বাংলাদেশি পলিটিক্স বিকজ হি বর্ন ইন এ পলিটিক্যাল ফ্যামিলি। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর একটি ইতিহাস, পৃথিবীর কোনো দেশে এই ধরনের ইতিহাস নাই। বাবা আর্মির চিফ, বাবা স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা, তারপরে রাষ্ট্রপতি, মাও প্রধানমন্ত্রী, এবং তারপরে উনি আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্রের হাল ধরবে, এটা আমরা বিশ্বাস করি, আল্লাহ যদি কপালে রাখে। এবং পাশাপাশি ওনার নেতৃত্বে আমি মনে করি যে যেহেতু 17 বছর ধরে বিদেশে আছেন, দুইটা রাষ্ট্রেরই যে রাষ্ট্র পরিচালনা, ইউরোপ, মানে আমরা যেটা বলবো যে ইউরোপ মিনস ছিল গণতান্ত্রিক একটা প্র্যাকটিস। সেখানে যে ম্যাগনা কার্টারের যে 700-800 ইয়ার্স এগো যে প্রেসক্রিপশনটা দিয়েছিলেন, ডেমোক্রেটিক রুলস অ্যান্ড প্রিন্সিপাল, ওইটাকে রাষ্ট্র পরিচালনায় তারা ব্যবহার করে বিদায় আজকে সেখানে গণতন্ত্র সবসময় এখানে উত্তোলন আছে এবং গণতন্ত্র প্র্যাকটিস হয় রাষ্ট্র পরিচালনায়।
যেটা আমি বলেছিলাম যে লাস্ট কথাটা, একটা রাষ্ট্র ক্ষমতায় যখনই একটা সরকার বা একটা দল নির্বাচিত হয়ে আসে, দে হ্যাভ টু গিভ হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, রাষ্ট্রের সম্পদকে রক্ষা করা, তার পাশাপাশি সেখানে রাষ্ট্রের মালিক যারা জনগণ, এখানে সরকার যদি প্রবীর ভূমিকা পালন করে এটা চলবে না। ইউ হ্যাভ টু বি দি সার্ভেন্ট অফ দ্য পিপল। আমরা বিদেশে থেকে যদি আমরা গণতন্ত্র সেই দেশের মানুষ উপভোগ করতে পারে, জীবনের নিরাপত্তা নিশ্চিত দেখতে পারে, তারা রাস্তাঘাটে 2টা, 2:30, 3টা, 4টার সময় একা গাড়ি চালিয়ে যায়, এখানে কোনো জীবনের ভয় নাই। আচ্ছা, বুঝছেন নি? এবং 999 যে সার্ভিসটা আছে, পুলিশ তাড়াতাড়ি এসে যায়। যখন দেখা যায় যে একটা পুলিশ আসে, তখন এই ভালো মানুষটা সে তখন নিরাপদ ফিল করে যে আমার পাশে এখন ল এনফোর্সিং এজেন্সি, একদমই তাই, তারা নিরাপদ ফিল করে। এই ধরনের রাষ্ট্র আমরা দেখতে চাই আগামীতে। আমরা দেখতে চাই সেখানে কোনো ধরনের দুর্নীতি চলবে না বিচার বিভাগে। এবং আমরা চাই যে আমাদের তরুণ সমাজ, আমি তাদেরকে খুবই স্যালিউট জানাই, তাদের সর্বক্ষেত্রে এই যে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, অনেক 422 জনের মতো হত্যা হয়েছে সেখানে। তো আমি যেটা বলবো যে এখানে কত 30,000 মানুষ আহত হয়েছে, এর মধ্যে আমাদের পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদেরও বিএনপির 15,000-এর মতো হয়েছে গত 5 আগস্টের আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে। এই যে যারা আজকে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এইগুলাকে স্মরণ রেখেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের মতো ধন্যবাদ স্যার। আপনাকে দর্শকবৃন্দ যারা আছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন। কোনো ভালো কথা যদি বলে থাকি সেটার উপরে আমল করার চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ মাহিদুর রহমানের সঙ্গে, যিনি কথা বলেছেন রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে জনমত গড়ে তোলা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে। এছাড়াও আজকে আলোচনায় উঠে এসেছে দেশপ্রেম, ত্যাগ, নেতৃত্ব, নতুন সম্ভাবনার কথা। আমরা বিশ্বাস করি এমন সাহসী এবং দূরদর্শী নেতৃত্ব আমাদের গণতন্ত্রের যাত্রাকে বেগবান করবে। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসে অনুষ্ঠান। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।